যদিও আয়ান শিমুর অস্বস্তি কমানোর জন্য বলেছিল, কিন্তু শিমুর মাঝে অস্বস্তি কমার বদলে কয়েক গুণ বেড়ে গেল। রাজিয়া বেগম শিমুর দিকে মুখ বাঁকিয়ে বলল, ও যে মেয়ে স্বামীর কদরই তো বুঝে না, ও কি কইরা স্বামীরে দরদ করব। লায়লা শাশুড়ির প্রতি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, আপনার নাতি সেই রকম কদর দেবার স্বামী না। অন্যের মেয়ের জন্য নিজের ছেলেরে কথা শুনাইও না লায়লা। আপনিও নিজের নাতির দোষ ঢাকতে আসবেন না। আয়ান তোর ভাইকে নিয়ে ঘরে যা। আয়ান সাফওয়ানকে নিয়ে ঘরে চলে গেল। শিমু দেখল তার পাথরের মতো স্বামী তার পাশ কাটিয়ে চলে যাওয়া। কথা বলা তো দূর, একবার নিজের বিবাহিত স্ত্রীর দিকে তাকালো না পর্যন্ত। শিমুর চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল। সে তার স্বামীর কক্ষে থাকে না, ইচ্ছে করেই থাকে না। যে মানুষটার প্রতি তার কোনো অধিকার নেই, তার ঘরের প্রতি অধিকার দেখিয়ে কি লাভ? শিমু খাবারগুলো টেবিলে গুছিয়ে রেখে নিজের রুমের দিকে চলে গেল। নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো নিজের কমতি খুঁজতে। মাথার খোপা খুলে দিতেই কালো কেশগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে শিমু নিজেকে প্রশ্ন করলো, কি লাভ এই রূপগুণ দিয়ে? সেই রূপে আর গুণে স্বামীকেই মুগ্ধ করতে পারলাম না। নিজের সাথে কথা বলতে বলতেই শিমু হাঁটু মুড়ে বসে পড়ল মেঝেতে। চোখ দুটোতে অশ্রুকণার ঝর্ণা শুরু হলো। বরফ যেমন পানির ফোঁটার আকারে ভূপৃষ্ঠে পানির ফোঁটা আকারে পতিত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তেমনি শিমুর বুকে যত অভিমান ছিল সব পানির ফোঁটার আকারে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। সাফওয়ান দীর্ঘ সময় শেষে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হলো। বের হতেই বিছানায় বসে থাকা বোনের দিকে নজর পড়ল। অনিকা ভাইয়ের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ভাইয়া তুমি আসবে বলে না যে? সারপ্রাইজ দিলাম। নিজের কথা শেষ করে টাওয়াল দিয়ে চুল মুছতে শুরু করলো। অনিকা কিছুক্ষণ গালে হাত দিয়ে আবার ভাইকে উদ্দেশ্য করে বলল, কাকে ভাইয়া? সাফওয়ান এবার বোনের মাথায় জোরে কাটটা মারল। অনার্স পড়ুয়া ছাত্রী যে এত গাদি হয় সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না আমি। ভাবিও তো অনার্সে পড়ে। সাফওয়ান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। কোন ভাবি? অনিকা ভীষণ মজা পেল। সেও অনুরূপ ভাবে ভাইয়ে মাথায় কাটটা মেরে বলল, অফিসের বস যে এত বোকা হয় সেটা তো তোমাকে না দেখলে জানতেই পারতাম না। তুমি এত বড় কথা যে নিজের বউ কোন ইয়ারে পড়ে সেটাই জানো না। নিজের বাক্য সমাপ্ত করে অনিকা দ্রুত ভাইয়ের কক্ষ ত্যাগ করলো। সাফওয়ান এবার হাতের টাওয়াল নামিয়ে টি টেবিলের ওপর রাখলো। মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসি দিল একবার। একটা দীর্ঘ রাত কেটে গিয়ে নতুন একটি সকাল হয়। সেই সকাল কারো জন্য সুখ আনন্দ বয়ে আনে, আবার কারো জন্য আনে বিষাদ আর মর্মপীড়া। সকালে উঠে নির্দিষ্ট সময় সালাত আদায় করে নিজের কাছে লেগে পড়েছে শিমু। সঙ্গে বাড়ির কাছের বুয়া রহিমা খালা আর শাশুড়ি লাইলা বেগমও আছেন। লাইলা আর রহিমা গল্পে মশগুল হয়ে আছে। শিমু টুকটাক তাদের কথা শুনছে আর কাজ করছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে রান্নাঘরে আগমন হয় রাজিয়া বেগমের। শিমু এই বাড়িতে বউ হয়ে আসার পরে রান্নাঘরে এই মহিলাকে বলতে গেলে আসতেই দেখেনি। কারণ শিমু যতটুকু জানে রাজিয়া বেগম আগুনের তাপ মোটেও সহ্য করতে পারে না, তার নাকি মাথা ব্যথা করে। শিমুর অবাক হওয়া দেখে রাজিয়া বেগম শিমুর দিকে ঘুরে মুখ বাঁকালো। এই মেয়েটাকে তার শুরু থেকেই পছন্দ না। কত ইচ্ছে ছিল নাতির জন্য নিজের পছন্দ মতো স্মার্ট একটা মেয়েকে নাতবউ করে আনবে, কিন্তু এই মেয়ে তার উল্টে ধার্মিক এবং সাদামাটা প্রকৃতির একটি মেয়ে। রাজিয়া বেগম শিমুকে ঠেলে সরিয়ে দেখলো কি কি রান্না হচ্ছে। মোটামুটি 4-5 পদ তৈরি হয়েছে, তবুও সে প্রসন্ন হলেন না। লায়লা আরো 2-1 পদ করো তো, আমার নাতিদের এই কটা পদ দিয়ে কি আর খাওয়া হবে? শিমু যদিও কিছু মুখে বলতে পারল না, মনে মনে সে ভীষণ ক্ষুব্ধ হলো। মুখে বলা খুবই সহজ, কিন্তু রান্না ঠিক করা ততটাই কষ্টকর। মনে হয় না মা আমার ছেলেরা সকালে এত খাবার খাবে। ছেলের বউয়ের কথায় রাজিয়া বেগম মুখ কালো করে রান্নাঘর থেকে বের হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, নিজের ছেলেটাকে তো হাত করতে পারলেন না, কিন্তু নিজের নাতিকে হাত করে ঠিকই এদের শায়েস্তা করবেন।
খাবার টেবিলে সব খাবার গুছিয়ে রাখছিল শিমু আর রহিমা। লাইলা বেগম রুমে গেছেন ফ্রেশ হতে। এর মাঝেই বাড়ির সবাই একে একে খাবার টেবিলে এসে বসতে শুরু করলো। অনিকা চোখ ডলতে ডলতে খাবারের দিকে তাকাতেই তার চোখের থেকে সমস্ত ঘুম উড়ে গেল।